উৎসবের রং এখনো বঙ্গবাসীর অঙ্গে উজ্জ্বল, কিন্তু নির্বাচনী প্রচারের উত্তেজনা, লাগামহীন আক্রমণ, অশান্তি আর হিংসার মাঝে এই দোল বা হোলির রঙও যেন ফিকে বলে মনে হচ্ছে। নির্বাচনী প্রচারে বেরিয়ে মুখ্যমন্ত্রীকে বেলাগাম আক্রমণ শানালেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, আর অন্যদিকে প্রার্থী হতে না পেরে দলীয় নেতৃত্বকে কাঠগড়ায় তুললেন রুদ্রনীল ঘোষ। প্রার্থীকে ঘিরে দলের অন্দরে অসন্তোষ বারাসাতেও, আবার বসিরহাটে বিজেপি প্রার্থীর সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী। ফলে বুঝতে পারছেন যে প্রার্থীদের প্রাপ্তি আর অপ্রাপ্তির হিসেব নিকেশ কিন্তু সব রাজনৈতিক দলে কষা শুরু হয়ে গিয়েছে। এই পর্বে আমাদের আলোচনার বিষয়। ফের মুখ্যমন্ত্রীকে বেলাগাম আক্রমণে দিলীপ ঘোষ, কমিশনে নালিশ তৃণমূলের। একেবারে দিলীপ ঘোষ যেভাবে আক্রমণ শানিয়েছেন, প্রথমে কমিশনে তৃণমূল চিঠি পাঠিয়েছে, কেন ব্যবস্থা নেওয়া হবে না দিলীপ ঘোষের বিরুদ্ধে, এবং আগামীকাল তৃণমূল পাঠাচ্ছে প্রতিনিধি দল। টিকিট না পেয়ে বিস্ফোরক রুদ্রনীল। তৃণমূলের পর প্রার্থী অসন্তোষ বিজেপির অন্দরেও। স্পষ্ট বলছেন, আমাকে যদি 5 মিনিট বসিয়ে বোঝানো হতো কেন টিকিটটা পেলাম না, আমি তো রাজনীতিতে অজ্ঞ নই, বলছেন রুদ্রনীল ঘোষ। বারাসাতের বিজেপি প্রার্থীকে নিয়ে দলের অন্দরেই এবার বিদ্রোহের সুর। একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে বিজেপির যারা কর্মী সমর্থক তারা বলছেন এই একেবারে ড্রাগ মাফিয়া, তাকে নিয়ে আমরা প্রচারে বেরোবো কোন মুখে। ফলে বুঝতে পারছেন যে বারাসাতে বিজেপির প্রার্থী নিয়ে বিজেপির অন্দরে যেন কাঁটা তৈরি হয়েছে বলে মনে হচ্ছে। দার্জিলিংয়ে নির্দল প্রার্থী হতে অনড় বিজেপি বিধায়ক, দাঁড়ান দেখি কত জনপ্রিয়তা, পাল্টা সুকান্ত। ফলে বুঝতে পারছেন যে বিষ্ণু প্রসাদ শর্মা কি কোথাও দলের অন্দরে একটা কাঁটা তৈরি হয়েছেন। বারাসাতে কাঁটা, দার্জিলিংয়েও কাঁটা। রেখা পাত্র শক্তি স্বরূপা, বসিরহাটের বিজেপি প্রার্থীকে ফোনে বললেন প্রধানমন্ত্রী। দীর্ঘ কথোপকথন রেখা পাত্রর সঙ্গে, বসিরহাটের বিজেপি প্রার্থীর সঙ্গে প্রধানমন্ত্রীর হয়েছে, এবং প্রধানমন্ত্রী রেখা পাত্রকে শক্তি স্বরূপা বলে উল্লেখ করেছেন। কিন্তু শুরুতে আপনাদের দেখাতে চাইবো যে বর্ধমান দুর্গাপুরের যিনি বিজেপি প্রার্থী লাগামহীন আক্রমণ করেছেন, আগেও করেছেন মুখ্যমন্ত্রীকে আক্রমণ, ফের করেছেন। কি বলেছেন, কোন বক্তব্য নিয়ে এত বিতর্ক তৈরি হয়েছে, পাল্টা কি বলেছেন কুণাল ঘোষ, এবং নিজের বক্তব্যের সাফাই কিভাবে দিয়েছেন দিলীপ ঘোষ। আমি পরপর বক্তব্যগুলো রাখবো আপনাদের সামনে, তারপরেই নিয়ে আলোচনা। দেখুন। বাংলা নিজের ভাইপোকে চায়, বিহার ইউপি থেকে। দিদি গিয়ে গোয়াতে, আমি গোয়ার মেয়ে, ত্রিপুরার আমি ত্রিপুরার মেয়ে, মানে বাপ তো ঠিক করুন, যাত্রার মেয়ে হওয়া ঠিক নয়। ছি দিলীপ ঘোষ, ছি। এই কথা, এই রুচিহীন কথা। দিলীপ ঘোষ, আপনার পার্টি আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে, গলা ধাক্কা দিয়ে আপনার মেদিনীপুর থেকে তাড়িয়ে দিয়েছে। নতুন বিজেপিরা, যারা দলবদলু বিজেপি, তারা গিয়ে আপনাদের কাছ থেকে কেড়ে নিচ্ছে। আপনি সেখানে কথা বলার ক্ষমতা নেই। মানসিক অবসাদ থেকে নিজের হতাশাটা মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করে আপনার তার বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন। সারা ভারতবর্ষে তার জনপ্রিয়তা, ভারতবর্ষের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। আগে ওই উচ্চতায় উঠতে শিখুন, তারপর এই ধরনের কথা বলবেন। আপাতত যা দিলীপ যা, নিজের দলের লোকেরা মেদিনীপুর থেকে ফুটিয়ে দিয়েছে, তার আবার ফুটানি। কিছু বলিনি, আমি যা বলার বলে দিচ্ছি, বিতর্ক করার সুযোগ করে দিচ্ছি। দর্শকদের স্মরণে থাকবে যেদিন একেবারে নির্বাচন কমিশনের তরফে সাংবাদিক বৈঠক করে ভোটে নির্ঘণ্ট ঘোষণা করা হলো, স্পষ্ট বলে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার যে ব্যক্তিগত আক্রমণ বা কুকথা থেকে বিরত থাকতে হবে প্রার্থীদের। বক্তব্যের মধ্যে সৌজন্য যেন হারিয়ে না যায়, বিরোধিতা যেন সীমা লঙ্ঘন না করে। আমার প্রথম প্রশ্ন বিজেপি মুখপাত্র কেয়া ঘোষকে, বরঞ্চ একজন মহিলা হিসেবে কেয়া ঘোষকে আমার এই প্রশ্ন, দিলীপ ঘোষ কোন শালীনতা, কোন সংস্কৃতি নিদর্শন মুখ্যমন্ত্রীকে এইভাবে কুরুচিকর আক্রমণের মধ্য দিয়ে রাখলেন? দেখুন কি প্রেক্ষিতে উনি বলেছেন আমি জানি না, আমি একটা ছোট্ট ক্লিপ দেখলাম, পুরো ভিডিওটাও দেখিনি। এই ক্লিপ ভিডিও মারফত বা দেখে কোনো মন্তব্য করাটা ঠিক হবে না, প্রথম। আর দ্বিতীয় কথা হচ্ছে, দেখুন দিলীপ দা প্রথম অংশে যেটা বলেছেন কি ভুল বলেছেন। উনি বলছেন বাংলা নিজের ভাইপোকে চায়, এবং এটা কি ভুল। মমতা বন্দ্যোপাধ্যায় গোয়াতে গিয়ে বলেছিলেন আমি গোয়ার মেয়ে, উনি ত্রিপুরাতে গিয়ে বলেছেন আমি ত্রিপুরার মেয়ে, উনি মেঘালয়তে গিয়ে বলেছেন মেঘালয় মেয়ে, মণিপুরে গিয়ে বলেছেন মণিপুরের মেয়ে। আসলে তিনি বাংলার মেয়ে, উনি বলেছিলেন বাংলার মেয়ে বাংলাকে চায়, অথচ নিজে যখন মহিলা হয়ে, মহিলা মুখ্যমন্ত্রী হয়ে বারে বারে এই রাজ্যের মহিলাদের অপমান করেছেন,
তখন তাদের সম্মানহানি হয় না? আপনি সেই প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়কে বা কুণাল ঘোষকে গিয়ে করুন না, যে সন্দেশখালীর মহিলাদের নির্যাতিতাদের উনি অপমান করেছিলেন, উনি বলেছিলেন সব সাজানো ঘটনা, উনি পার্ক স্ট্রিট ধর্ষিতাকে বলেছিলেন সাজানো ঘটনা, উনি হাঁসখালীর মেয়ের চরিত্র হনন করেছেন, বলেছেন লাভ অ্যাফেয়ার, প্রেগনেন্ট, না মদ্যপ অবস্থায়। আমি আপনার কাছে আসছি। অত্যন্ত খারাপ যে একটা ঘটনাকে যখন সাজানো ঘটনা বা নিছক মানে আক্রমণ করার জন্য, মেলাইন করার জন্য বলা হচ্ছে, অত্যন্ত খারাপ। আমি বলছি সেভাবে তাহলে আপনার তো সমানভাবে দিলীপ ঘোষের মন্তব্যের সমালোচনা করা উচিত। অত্যন্ত খারাপ। আমি বলছি সেইভাবে তো দিলীপ ঘোষের মন্তব্যেরও সমালোচনা করা উচিত। কুণাল ঘোষকে আমি জিজ্ঞাসা করছি, আপনি কি বলেছিলেন? আপনি বিভিন্ন সময় বিভিন্ন বিজেপির নেতৃত্বে আমাদের বিভিন্ন সিটিং এমপি থেকে শুরু করে বিধায়কদের আপনার দল থেকে কি মন্তব্য করা হয়েছে? আপনারা শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নারী নন, সমান মন্তব্য আপনি উত্তর ফিরিয়ে দিচ্ছেন। কি প্রেক্ষিতে আমি জানি না, আমি কন্ডেম করব, আমি মহিলা হিসেবে, কিন্তু আমি দিলীপ ঘোষের মন্তব্যে কেয়া ঘোষ বলেন, এবার আরেক ঘোষের কাছে যেতে দিন। লকেট, গলার লকেট, পায়ের নুপুর, এইসব ভাষা বলা হচ্ছে। আমি বলছি এক ঘোষের মন্তব্যে সমর্থন করছেন আরেক ঘোষ, তৃতীয় ঘোষ কি বলেন আমাকে তো সেটাও শুনতে হবে নাকি? তন্ময় ঘোষ। দেখুন, প্রথমেই সকল দর্শককে দোল পূর্ণিমার শুভেচ্ছা, এবং এই দোল পূর্ণিমাকে সামনে রেখেই বলি, রং যেন মোর মর্মে লাগে, রং যেন মোর কর্মে লাগে। এখন রাজনৈতিক ডিসকোর্সটা কোন জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে, বাংলার রাজনীতিটা কোন জায়গায় পৌঁছাচ্ছে, যে কেউ বলছেন না যে মন্তব্য করেছেন দিলীপবাবু একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, আজকে তার মুখ থেকে কেন এরকম জিনিস বেরিয়ে আসছে একজন মুখ্যমন্ত্রী সম্পর্কে, বাংলার মুখ্যমন্ত্রী, দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, অত্যন্ত নিন্দাজনক তো বটেই। কিন্তু আমার আশ্চর্য লাগছে যে রাজনীতিটাকে আজকে এই জায়গায় এনে নামানো হচ্ছে কেন। উনি কি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেলেন, যাকে এইগুলো বলে দলের মধ্যে নিজের স্থানটাকে তোলার চেষ্টা করতে হচ্ছে? যদি তা না হয়ে থাকে তাহলে এই ধরনের মন্তব্য ওরকম বর্ষিয়ান রাজনীতিবিদের মুখ থেকে কি করে ওঠে? যে কেউ এলেন বলে দিলেন ঠিক ছিল, কিন্তু বিজেপি অস্বীকার করতে পারবে না দিলীপ ঘোষ তাদের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা, তিনি একজন বিরোধী দলের নেত্রী, সিটিং সিএম, তার সম্পর্কে এইরকম মন্তব্য করবেন? আমরা বিস্ময় প্রকাশ করছি। এবং একই সঙ্গে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করছি, কারণ তারা যে বড় বড় করে এত কথা বললেন প্রথম প্রেস কনফারেন্সে, আজকে এর বিরুদ্ধে কি ব্যবস্থা নেন আমরা সেই বিষয়ে নজর রাখতে চাই। একেবারে জেলা শাসকের তরফে রিপোর্ট পর্যন্ত চেয়ে পাঠানো হয়েছে। হ্যাঁ, কিয়াদি জিজ্ঞাসা করতে চাই, নিঃসন্দেহে যদি দিলীপ দা কি প্রেক্ষিতে, আমি আবার বলছি আমি জানি না, তিনি এই বিজেপি দলের একটা সময় রাজ্য সভাপতি ছিলেন, সর্বভারতীয় সহ সভাপতি ছিলেন, ফলে তার বক্তব্য এবং যে পদে থেকে তিনি একটা সময় ছিলেন সেখান থেকে এই মন্তব্য করেন কিভাবে? আমি একজন নারী হিসেবে আমি কখনো আমি বলছি, যদি কখন নারী হিসেবে কি প্রেক্ষিতে বলেছে জানি, যদি এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে অসম্মান করার জন্য বলে থাকে, আমি ব্যক্তিগতভাবে নারী হিসেবে এক সেকেন্ড আমি শেষ করিনি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কি একমাত্র সম্মান আছে? এই রাজ্যের অন্য মেয়েদের সম্মান নেই, সন্দেশখালীর মেয়েদের সম্মান নেই, কমিশন জেলা শাসকের কাছে রিপোর্ট চেয়েছে। এখন দেখার বিষয় বিজেপি কোনো রিপোর্ট দিলীপ ঘোষের কাছে চায় কিনা। কৌস্তব চট্টোপাধ্যায়, প্লিজ। কৌস্তব চট্টোপাধ্যায়, আমি বলছি প্রত্যেক রাজনৈতিক দল আরেকটা রাজনৈতিক দলকে আয়না দেখাচ্ছে, আয়নাটা কোনো দল নিজের দিকে কি ঘোরাচ্ছে কখনো? সেটা আবার সে বিখ্যাত কথায় চলে যেতে হয় যে তুমি অধম হলে আমাকে অধমই হতে হবে, আমাকে উত্তম হওয়া চলবে না। আসলে এখন ভাষাবিদরা আছে তো, মানে বাংলা একাডেমির সব তাবৎ নেতারা রয়েছে, একদিকে দিলীপ ঘোষ, একদিকে কুণাল ঘোষ। মানে কুণাল ঘোষ তো মঞ্চে শুভেন্দু অধিকারীকে যেভাবে গালাগাল দিল, আবার শুভেন্দু অধিকারীরও মুখের ভাষা আমি যা শুনছি, অখিলগিরির যে মুখের ভাষা, একটু সংযোজন করে দিই কৌস্তব, সেই কুণাল ঘোষের সেই বক্তব্য আমাদের বিপ করতে হয়েছিল। হ্যাঁ বটেই তো, আমি তো সেই কথাটাই বলছি, আমি সেই বক্তব্য বলতে চাই না। এখানে আপনি তন্ময়দা যেভাবে কথা বললেন, তন্ময়দা কিন্তু অখিলগিরির প্রতিনিধি, তন্ময়দা খুব সুন্দর করে কথা বলেন, আমার খুব ভালো লাগে ওনার কথা বলার ভাবভঙ্গি। এখন প্রশ্নটা হচ্ছে, আচ্ছা বলুন তো শুভ্র, কে কার বাবা, কে কার মামা, কে কার কাকা? তো ভাইপো ওখানে গিয়ে শুভেন্দু অধিকারী বাড়ির সামনে বলছে তোর বাবাকে ডেকে নিয়ে আয়। হোয়াট ইজ দিস? এটা রাজনীতি নাকি? এটা নিয়ে আলোচনা হবে নাকি? আমরা তো বলেছিলাম এই ভদ্রলোক, এই দিলীপ ঘোষ যখন
বলেছিল যে হাফ প্যান্ট পরে বারমুডা পরে দেখাচ্ছে, এসব অসভ্যতা আমরা প্রতিবাদ করেছিলাম যে বলতে পারেন না আপনি মহিলা মুখ্যমন্ত্রীকে কথা বলা যায় না, এতে তৃণমূলের সুবিধা হচ্ছে। আবার তৃণমূল বিজেপিকে যেভাবে গালিগালাজ করছে, যেভাবে তোমরা বিপ দেখাচ্ছ, তাতে বিজেপির সুবিধা হচ্ছে। আসলে বললাম যে দুই দলেই হচ্ছে বাংলা একাডেমির লোকেরা বসে রয়েছে, কোথায় কুণাল ঘোষ, কোথায় দিলীপ ঘোষ। হোয়াট ইজ দিস? এটা রাজনীতির কথা। নির্বাচন কি এইসব অসভ্যতা নিয়ে হবে? নির্বাচন হবে দেশের নীতি পাল্টাতে হবে। পেট্রোলের দাম, ডিজেলের দাম, রান্নার গ্যাসের দাম, কেরোসিন তেলের দাম, দুধের দাম, বিদ্যুতের দাম কি অবস্থা হয়েছে, কোভিডের পর মেডিক্লেমের কি অবস্থা হয়েছে, কোন জায়গায় নিয়ে গেছেন, কিভাবে তোলা, তৃণমূল তো চোর বটে, কিভাবে তোলা তুলেছে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে বিজেপি আসুক সামনে, কিভাবে ওষুধ কোম্পানির থেকে টাকা নেওয়া হয়েছে, কিভাবে পাকিস্তানের থেকে টাকা নেওয়া হয়েছে, সব আসুক সামনে। আমাদের তো বলে না শূন্য, আমরা বলি আমাদের বলে না শূন্য। আরে শূন্য পার্টি কেস করেছে বলে সুপ্রিম কোর্টে সীতারাম ইয়েচুরির নেতৃত্বে কেস করেছে বলে ইলেকট্রাল বন্ড বেরিয়ে গেছে। ইডি হানা করেছো, কোম্পানিতে হিডি হানা করেছো, তারপর তাদের কাছ থেকে টাকা নিয়েছো। জানি না আমরা এসব নিয়ে আলোচনা হোক। কে কার বাবা, আমি বিরতিতে যাব। আমি একদম এটা ফেক নিউজ অ্যালার্ট করে দিলাম। উনি যে অভিযোগটা আনছেন বা অভিযোগটা করলেন সতত মিথ্যে কথা। উনি প্রমাণ যদি চাই প্রমাণ দেখাতে পারবেন না। টাকা নিয়েছে, লিস্ট দিন টাকা নিয়েছে, কেন টাকা নিয়েছে, ইন্ডিয়ান কোম্পানি, কেন টাকা নিয়েছে ওষুধ কোম্পানির থেকে, কেন ইডি হানা হয়েছে, টাকা নিয়েছে, কেন টাকা নিয়েছে, 6000 কোটি টাকা নিয়েছে, 6000 কোটি টাকা বন্ড থেকে। আমি আবার এই রাজ্যের নির্বাচন, সেখানে এই ধরনের বক্তব্য, তাতে কোনো প্রভাব পড়বে কি? আলোচনার মধ্যে আসবো। বিশ্বনাথ চক্রবর্তী আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আলোচনায়। আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো একেবারে রাজনীতির অঙ্ক থেকে। বিশ্বনাথদা, দিলীপ, অনেকে বলেন যে দিলীপ ঘোষ মানেই বিতর্ক, মানে দিলীপ ঘোষ যে এই কথাটা বলার পরে বিতর্কের জন্ম নেবে খুব ভালো মতন দিলীপ ঘোষ জানতেন, এবং সেটা তার যদি তারপরে ক্ল্যারিফিকেশনে যে বক্তব্যটা শুনেছেন সেখান থেকে পরিষ্কার। আমি বলছি রাজনীতির অঙ্কে যদি বলেন, কি অঙ্ক, কি হিসেব নিকেশ সেখানে কাজ করেছে এই ধরনের একটা বিতর্কিত মন্তব্য করার ক্ষেত্রে দিলীপ ঘোষের মুখ থেকে? দেখো, তার আগে আমি পরিষ্কার করে তোমায় বলতে চাই যে ইলেকশন কমিশনকে কিন্তু অ্যাক্ট করতে হবে। উনি যে বক্তব্য রেখেছেন সেটা মডেল কোড অফ কন্ডাক্টকে ভায়োলেট করেছে। তার বিরুদ্ধে অন্তত 7 দিন সেন্সার জারি করতে হবে, 7 দিন মুখ বন্ধ করার মতন আদেশ জারি করতে হবে এবং এফআইআর করতে হবে তার বিরুদ্ধে। দিলীপ ঘোষ যেটা করেছেন সেটা মডেল কোড অফ কন্ডাক্টকে সরাসরি ভায়োলেট করেছেন। এইরকম মন্তব্য করে উনি কিন্তু শীতলকুচির পরে যে মন্তব্য করেছিলেন তাতে বিজেপির ভীষণ ক্ষতি হয়েছিল। সমস্ত মাইনরিটি ভোট কনসলিডেট হয়েছিল এবং বিজেপি 77টা আসনে কিন্তু আটকে গিয়েছিল। এবারও দিলীপ ঘোষ যেন দলকে হারানোর জন্য রেডি হয়ে গেছেন। এটা গেল একটা দিক, কিন্তু এটা কোনো অঙ্ক নেই। মানে আমি তোমাকে খুব পরিষ্কার করে বলতে চাই, বলতে দিন কেয়াদি, বিশ্বনাথকে নিজে বক্তব্য শেষ করতে দিন, বক্তব্য শেষ করতে দিন। আমি বলছি কেয়াদি আপনাকে আপনি নিজের টাইমে বলবেন, বিশ্বনাথকে বক্তব্যটা শেষ করতে দিন। দেখো, পরিষ্কার করে আমি তোমাকে বলতে চাই, মনোনীত প্রার্থী আমাদের রাজ্যের কোটা সেনাপতি ছিলেন, এটা আমি মানতে। বিশ্বনাথ দা, আমি বলছি যে এটা কোনো অঙ্ক নেই। এটা হলো দিলীপ ঘোষ তার মতন করে মনে করেন যে আমি আমার মতন করে বক্তব্য রাখবো, আমি যত মানে কথা বলবো তার মধ্য দিয়ে মানে প্রচার পাবো, মানে এই ভাবনার থেকে দিলীপ ঘোষকে কিন্তু রাজ্য সভাপতি পদ থেকে সরানো হয়েছিল। রাজ্য সভাপতি পদ যিনি হারিয়েছিলেন তার একটাই কারণ ছিল যে বেলাগাম দিলীপ ঘোষকে মানে লাগাম আনানোর জন্য, এবং একইভাবে মেদিনীপুর আসন থেকে তাকে সরানো হয়েছে। একমাত্র কারণ হলো যে তিনি বেলাগাম অবস্থান থেকে মানুষকে মানুষের মধ্যে ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়েছিলেন। সেই দিলীপ ঘোষ নিজে সংশোধন হলেন না, বরঞ্চ নতুন একটা কনস্টিটিউয়েন্সিতে গিয়ে যেভাবে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন সেটা অত্যন্ত নেতিবাচক এবং অত্যন্ত আমি মনে করি লজ্জাজনক মন্তব্য করেছেন। শুধু নিজে ডুববেন তা নয়, তিনি পুরো বিজেপি দলটাকে নিয়ে ডুবতে চাইছেন। ফলে বিজেপিকে বুঝতে হবে যে এই ধরনের মানুষ আদতেও তাদের লাভ হচ্ছে না। দ্রুত আমি প্রথমেই বিশ্বনাথ দা যখন মন্তব্য করছিলেন আমি তখনও প্রতিবাদ জানিয়েছি, আবারও আমি প্রতিবাদটা নথিবদ্ধ করলাম। আপনি যার বিরুদ্ধে, এক সেকেন্ড বিশ্বনাথ দা, এটা আমার দলের বিষয়, আমি বলবো আপনি শুনুন, আপনি বিশ্লেষক হতে পারেন। আমার দলের বিষয়, আপনি যার দিকে আঙুল তুলছেন তিনি আমার দলের প্রাক্তন রাজ্য সভাপতি ছিলেন, আর আপনি বলছেন সরিয়ে দিয়েছেন। বিজেপি সম্পর্কে যদি সামান্য জ্ঞান থাকতো আপনি বলতেন না উনি দুবারের আমাদের রাজ্য সভাপতি, ওনার মেয়াদ শেষ হয়ে গেছিল, উনি দুবারের রাজ্য সভাপতি, ওনাকে দুবারে 3-6 বছর ওনার মেয়াদ শেষ হয়ে গেছিল। আপনি না জেনে মন্তব্য করছেন স্বাভাবিক কারণেই, এবং উনি সুকান্ত মজুমদারকে নিজের উত্তরসূরি হিসেবে তিনি জায়গা করে দিয়েছেন। আমি বলছি রাজ্যবাসী হিসাবে আমাদের দুর্ভাগ্য এটাই, সেটা বামেদের সময় হোক, তৃণমূল হোক বা বিরোধী হিসাবে বিজেপির হোক, এই কুকথা ট্র্যাডিশন থেকে কোনো রাজনৈতিক দলই যেন বেরোতে পারছে না।
এবার দেখাবো স্বপন মজুমদার। যে স্বপনকে টিকিট দিয়ে বারাসত জয়ের স্বপন দেখছিল বিজেপি, সেই স্বপন মজুমদার কি অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছেন? তার কারণ এই বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলীয় কর্মীরা সরব হতে শুরু করেছেন। একটি ভিডিও ভাইরাল হয়েছে, যে ভিডিওতে দেখা যাচ্ছে যে বিজেপির যারা কর্মী সমর্থক রয়েছেন তারা বিজেপির এই প্রার্থীকে কেন্দ্র করে একাধিক অভিযোগ সামনে আনতে শুরু করেছেন। পুরনো মাদক মামলার সূত্র ধরে দলীয় প্রার্থীকে নিশানা করছেন বিজেপি কর্মীরা। কি রয়েছে এই ভিডিওতে দেখুন। আমি তো বুথের কার্যকর্তা, আমরা বুথ লেভেলের মানুষ, তো আমরা এই সকল প্রার্থীর জন্য পাড়ায় পাড়ায় বেরোবো কীভাবে? এগুলোকে দেখতে বলুন উপর পোস্টের পজিশনের মানুষদেরকে। এবং আমি মাননীয় নরেন্দ্র মোদীজিকে বলতে চাচ্ছি যে বারাসাতে ভূমিপুত্র দিন, যাতে প্রত্যেকটা মানুষ, মানে বিশেষ করে আমরা গ্রাউন্ড লেভেলের মানুষ, যেন তার স্বার্থে হাঁটতে পারি এবং সেও আমাদের জন্য এগিয়ে আসতে পারে। বলছি, যারা এই পোস্টগুলো করছে নিশ্চয়ই বিজেপি পরিবারের সদস্য হতে পারে না, তারা টিএমসির কোনো দালাল হবে, চর হবে নিশ্চয়ই। আমি স্বপন মজুমদার 2017 সালের কেস বলছে। এই টিএমসি দল সারা পশ্চিমবঙ্গ জুড়ে কয়েক হাজার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে এনডিপিএস একটি কেস দিয়েছে, সেখানে আমিও বাদ যাইনি। মহামান্য আদালত নির্দোষ প্রমাণ করেছে, পরবর্তীতে মহামান্য আদালত কেস খারিজ করে দিয়েছে। তারপরে আমি বিধায়ক হয়েছি, তারপরে যারা কুৎসা রটাচ্ছে তাদের নিজস্ব রাজনৈতিক অস্তিত্ব ঠিক নেই হয়তো বা। দেখুন, সংসদ ভবনে যেতে গেলে, সাংসদ হিসেবে কাজ করতে গেলে অল্প স্বল্প বিদ্যে বুদ্ধি লাগে। এবং মাথায় রাখতে হবে ওনাকে যে কেসটা হচ্ছে 2017 সালে আসামে। তো উনি কি জানেন না যে আসামে কখনোই তৃণমূল কংগ্রেস সরকারের ক্ষমতায় ছিল না? একজন যিনি সাংসদ হিসেবে মানুষের কাছে যাচ্ছেন লড়াই করবেন বলে, তার অনেক দায়িত্বশীল হওয়া উচিত। এবং সেই দায়িত্বর মধ্যে মিথ্যা কথা না বলা বা এই ধরনের অভিযোগ না করা, এগুলোও আসে। না, আমার প্রশ্ন সলিলদের কাছে এটাই যে দায়িত্বশীলতার কথা স্মরণ করিয়ে দিচ্ছিলাম। আমি বলছি সব রাজনৈতিক দলের মধ্যে যারা প্রার্থী হন, যারা নির্বাচিত জনপ্রতিনিধি হন, সবাই সেই দায়িত্বের কথা স্মরণে রাখেন তো? সুরজিৎ, দেখো, রাজনীতি, বর্তমান রাজনীতি কিন্তু তার পবিত্রতা, নিজস্ব নীতি, সংস্কৃতি, আদর্শ, গরিমা, মানুষের কথা সব কিছু থেকে আজকে বিচ্যুত। আর কুকথা তো মানুষ আজকে, বাংলার মানুষ, বিশেষ করে পশ্চিমবাংলার মানুষ তো অভ্যস্ত শুনতে শুনতে। তুমি শাসক দলের বহু মুখপাত্র যা বলেছে, বহু সময় তোমার এই টিভিতে দেখেছি বিপ শব্দ দিয়ে বন্ধ করতে হয়েছে। শাসক দল বলো, বিরোধী পক্ষ বলো, দিলীপবাবু যে কথা বলেছেন সে কথাটাকে কেউ কখনো এন্ডোর্স করে না, এ কথাটা কেউ মানে না। আমার কথা হচ্ছে যে ইলেকশন কমিশন আজকে মডেল কোড অফ কন্ডাক্ট জারি রয়েছে। এই মডেল কিছু তো তোমাকে উদাহরণযোগ্য অ্যাকশন নিতে হবে। খালি নামকা ওয়াস্তে মডেল কোড অফ কন্ডাক্ট বললে হবে না, তোমাকে এটাকে ভালো একটা নিরপেক্ষ কমিটি বসিয়ে এনকোয়ারি করিয়ে এটাকে এর এগেনস্টে কী কী অ্যাকশন নেওয়া যায় সেটা স্থির করতে হবে ইলেকশন কমিশনকে। উল্টো দিকে অন দি আদার হ্যান্ড যে মুখপাত্র বলে ফট ফুটে গেছে এই সমস্ত কথা, অশালীন কথা বার্তা, এগুলো তার এগেনস্টেও করতে হবে। এই যে পার্সোনাল অ্যাটাক, তো মানে কোনো মন্ত্রী রাষ্ট্রপতির বিরুদ্ধে বলছে, তারপরে কি হলো, অন্য কেউ ক্ষমা চেয়ে নিল। মুখ্যমন্ত্রী, শাসক দলের নেত্রী, তিনি যখন কোনো কথা বলেন তারপরে সেটা সেখানেই শেষ হয়ে যায় ধামাচাপা। সুতরাং যদি মডেল কোড অফ কন্ডাক্ট মানতে হয়, এমসিসির আইন অনুযায়ী কমিটি গঠন করে সঙ্গে সঙ্গে ইলেকশন কমিশন খালি পেন অ্যান্ড পেপার করলে হবে না, পেপার টাইগার হলে হবে না। ইলেকশন কমিশনকে কিন্তু অন দি গ্রাউন্ড লেভেলে কাজ করে দেখাতে হবে। আজকে ডিস্ট্রিক্টে এক একটা রেভিনিউ ডিস্ট্রিক্টে তুমি ভাবো তো, এক একটা রেভিনিউ ডিস্ট্রিক্টে 3টে করে পুলিশ ডিস্ট্রিক্ট, 2-3টে করে কমিশনারেট, বলছে একটা কন্ট্রোল রুম হবে, মনিটরিং কন্ট্রোল রুম। সম্ভব? কোথায় তোমার বারাসাত, কোথায় তোমার নপাড়া, কোথায় তোমার ইছাপুর, কোথায় সন্দেশখালী, কোথায় বনগাঁ? একটা রেভিনিউ ডিস্ট্রিক্ট কি করে করবে? সুতরাং আমার মাইক্রো লেভেলে যদি সুপারভিশন না থাকে, ওসি আইসিরা
তারা সকালবেলায় কিছু লোককে পাঠিয়ে দিচ্ছে, সেন্ট্রাল ফোর্স পাঠিয়ে দিচ্ছে, মাঠে একবার ঘুরে এলো, কিন্তু যেগুলো সেনসিটিভ জায়গা, হাইপার সেনসিটিভ জায়গা, কে ফিক্স আপ করবে? নিঃসন্দেহে যেখানে কমিশন বলছে যে বরদাস্ত করা হবে না, কড়া ব্যবস্থা নেওয়া হবে, বাস্তবে সেটা কতটা প্রতিফলিত হচ্ছে আমরা তো সময়ের সঙ্গে সঙ্গে সেটা সামনে আসবে এবং দর্শকদের সামনে সেটা রাখবো। কিন্তু আমি এইখানে কেয়া ঘোষের কাছে আসতে চাইছি যে ভাইরাল ভিডিও যেটা দেখালাম স্বপন মজুমদারের একটা অংশ, এখানে দেখা যাচ্ছে যে দলীয় কর্মীরা বলছেন যে স্বপন মজুমদার একজন ড্রাগ মাফিয়া, একজন কোরাপ্ট, তাকে নিয়ে আমরা প্রচারে বেরোবো কি করে? এই দুর্নীতি এই রাজ্যের শাসক দলের বিরুদ্ধে যেটা বিরোধীরা সব থেকে বড় হাতিয়ার হিসেবে নির্বাচনী প্রচারে ব্যবহার করবে বলে ভেবেছে। আমি বলছি এরপরে আপনারা কেয়াদি তৃণমূলের বিরুদ্ধে, শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অস্ত্রে শান দেবেন কি করে? তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির প্রসঙ্গে মুখ খুলবেন কি করে? দেখুন, এটার উত্তর তো যিনি প্রার্থী স্বপন মজুমদার তিনি তো দিয়েই দিয়েছেন। তিনি বলেছেন একেবারে এটা তৃণমূলের চক্রান্ত, এবং তৃণমূলের প্ল্যান্ট করা বোঝাই যাচ্ছে। তা না হলে এই তাঁর কথার প্রতিফলনটাই যেন আমরা কাকলি ঘোষ দস্তিদারের মুখে শুনলাম। এবং কথার কাকলি ঘোষ দস্তিদার উনি বলছেন শিক্ষিত হওয়া দরকার, আর উনি তো এত শিক্ষিত, উচ্চ শিক্ষিতা, তাহলে ওনার মুখের ভাষা এত খারাপ কেন ভাই শুভ্রজিৎ? একটু বলে দেবে উনি কি করে মানুষকে রীতিমতন হুমকি দেন যে আমাকে ভোট না দিলে, তৃণমূলকে ভোট না দিলে তুমি কোনো সরকারি সুখ সুবিধা পাইবা না। এই ভিডিও তো আপনার চ্যানেলেও দেখিয়েছে। সুতরাং যিনি উচ্চশিক্ষিতা তিনি যেন মনে হচ্ছে যেন দিদির দূত না জমদূত আমি জানি না ভাই, আমি খালি এটুকু বলতে পারি যে কাকলি ঘোষ দস্তিদারের শিক্ষাগত যোগ্যতা নিয়ে নিশ্চয়তা প্রশ্ন রাখতে পারে, কিন্তু তার শালীনতা নিয়ে প্রশ্ন আছে। এবং আমি যখন শুরুতে যেটা বলেছিলাম পার্কস্ট্রিট কাণ্ড, এই পার্কস্ট্রিট কাণ্ডের সময় তো ধর্ষিতার সম্পর্কে কি মন্তব্য এই উচ্চশিক্ষিতা কাকলি ঘোষ দস্তিদার করেছিলেন একজন নারী হয়ে অন্য নারীকে, সেটাও মানুষ দেখে। সুব্রজিৎ, যেটা বিষয় হচ্ছে বিজেপির যদি প্রার্থী তালিকা দেখো তাহলে প্রথম কথা হচ্ছে তারা এখনো পুরো প্রার্থী দিতেই পারেননি। তাদের কাছে আসলে প্রার্থী নেই, কেউ বিজেপির প্রার্থী হতে চাইছেন না। এখন জোর করে ধরে বেঁধে কিছু লোকজনকে, কেউ হয়তো ড্রাগ ডিলিং এর সঙ্গে যুক্ত আছে, কেউ পবন সিং এর মতো আছেন, যাকে প্রার্থী করা 24 ঘন্টার মধ্যে বাংলার মানুষের প্রতিবাদের সঙ্গে সঙ্গে হচ্ছে তিনি উজ্জ্বল করে নিলেন। এখনো 4টে ক্যান্ডিডেট দিতে পারেননি, যার ফলে বিজেপি সারা বাংলায় আসলে ভোট তো পরে, আগে প্রার্থী খুঁজে পাচ্ছেন, এবং যে কোটা প্রার্থী খুঁজেছেন তার বিরুদ্ধে তার দলের নেতৃত্ব, তার দলের যারা কর্মী তারাই হচ্ছে বিস্ফোরক মন্তব্য করছেন এবং রাস্তায় নিয়ে পড়ছেন। আমি একেবারে যেহেতু তন্ময়দা আমি কেয়া ঘোষকে থামালাম, আমি তন্ময়দা আমাকে পয়েন্টটা ধরিয়ে দিয়েছে, আমি এই বিষয়ে আসতে চাইছিলাম যে বিস্ফোরক মন্তব্য করেছেন। আমি আরেকটা বিস্ফোরক মন্তব্য দেখাবো, রুদ্রনীল ঘোষ। এই যে প্রার্থী খুঁজে পাওয়া যাচ্ছে না তন্ময় ঘোষ এবং তৃণমূল বারে বারে বলছে না যে রুদ্রনীল ঘোষ, তিনি বলছে যে তিনি ভেবেছিলেন তাকে প্রার্থী করা হবে। এখন কেন প্রার্থী করা হলো না? যদি 5 মিনিট সময় নিয়ে তাকে বুঝিয়ে দিতেন, তিনি তো রাজনীতিতে অজ্ঞ নন। এই বলছেন রুদ্রনীল ঘোষ। শুধু তাই নয়, যারা প্রার্থী হয়েছেন কোন যোগ্যতায় হয়েছেন এই প্রশ্ন পর্যন্ত রুদ্রনীল ঘোষ তুলছেন। দেখুন একবার। আমি অবশ্যই খোঁজবার বা বুঝবার চেষ্টা করছি যারা যারা প্রার্থী হয়েছেন, আমার মনে হয় নিশ্চয়ই তারা যথেষ্ট রকম যোগ্য, তাই তারা প্রার্থী হয়েছেন। এখনও পর্যন্ত 38 জন, কিন্তু তাদের ঠিক কোন যোগ্যতাটা রয়েছে যেটা দল খুঁজে পেয়েছেন এবং আমার নেই, সেটা অবশ্যই আমি অনুধাবন করার চেষ্টা করব। কিন্তু সেটা অবশ্যই এই দলের মধ্যে থেকেই এবং এই দলের ঝান্ডা কাঁধে নিয়েই খারাপ লাগছে। অবভিয়াসলি খারাপ লাগছে, আমি মানুষ তো, ফলত কারণ সারাক্ষণ তো খুঁজতে হয়। আমরা অভিনয় করবার সময় পরিষ্কার যখন যদি কোনো অ্যাওয়ার্ড কেউ পায়, যদি কেউ দারুণ কোনো চরিত্র পায়, আমরা যেমন দেখে বোঝবার চেষ্টা করি যে আমার মধ্যে কোন ফাঁকটা রয়ে গেল যে উনি ওই জায়গায় গেলেন। আমারই প্রশ্ন, আপনার মধ্যে কি ফাঁক রয়ে গেল যেটা আপনি পেলেন? সেটা আমিও তো খোঁজবার চেষ্টা করছি। নিশ্চয়ই আমার দলের যারা বড়রা রয়েছেন, যারা শ্রদ্ধেয় নেতৃত্ব রয়েছেন, আমার রাজ্য নেতৃত্ব বিশেষ করে, তারাও নিশ্চয়ই ভাববেন এটা একদম তাঁদের বিচার্য বিষয়। সব থেকে বেশি আমি পড়েছিলাম কর্মীদের ডাকেতে কৃষ্ণনগরে পঞ্চায়েত ইলেকশনে একটা দিনে আর কি 12-14টা করে জনসভা আমি সেখানে করেছি। মানে সম্ভব না, মানে গলা চিরে যেত আমার। তো ফলে সেখানের কর্মী, সেখানের মানুষজন আমাকে ভালোবাসেন, আর অত্যন্ত সাংস্কৃতিক জায়গা, সেখানেও মানুষ পছন্দ করেছেন আমাকে। আমার মনে হচ্ছিল হয় হাওড়া বা কৃষ্ণনগর এরম জায়গা যেখানে মানুষ আমাকে অর্গ্যানিক্যালি ভালোবাসে। হাওড়ায় বড় হয়েছি, রাজনীতি, থিয়েটার বেড়ে ওঠা, একটা তো পছন্দের জায়গা থাকবেই ডেফিনেটলি। তো কৃষ্ণনগর কেন? কারণ কৃষ্ণনগর আমার নিজেরই না, নর্মালি কৃষ্ণনগরকে আমার এমনিই ভালো লাগে। মানে রাজনৈতিক কারণ ছাড়া আমি যখন গেছি, আমার সেখানে সাংস্কৃতিক প্রবণ শিক্ষিত মানুষ বেশি। মানে
যে প্রার্থীকে দেওয়া হয়েছে এবং শ্রদ্ধেয়া অমৃতা রায়কে অত্যন্ত সুযোগ্য প্রার্থী, এবং এই বয়সে এসে 63 বছর বয়সে মানুষ বিশ্রাম নেয়, আনন্দের জীবনযাপন করেন, সেখানে রোদ ঘামের পরিশ্রম করবার মানুষের জন্য তিনি যে দায়িত্ব তুলে নিয়েছেন বা সম্মতি দিয়েছেন সেটাকে যথেষ্ট আমি সম্মান এবং শ্রদ্ধা জানাই। সামনে বিধানসভা রয়েছে, সেই বিধানসভাতেও প্রার্থী কেমন হবে সেই নিয়েও তো কোনো একটা পরিকল্পনা থাকতে পারে, কেমন? তো সেই সম্ভাবনা তো কখনো পর্যন্ত সরে যাচ্ছে না। আমি কৌস্তব চট্টোপাধ্যায়ের কাছে আসবো। কৌস্তব, আমি বলছি তৃণমূল হোক বা বিজেপি হোক, দলের অন্দরে প্রার্থী অসন্তোষ যেভাবে দানা বাঁধছে, এমনকি তৃণমূলে যেমন দেখা গিয়েছে বহরমপুরের ক্ষেত্রে যিনি বিধায়ক রয়েছেন তিনি আবার নির্দল হিসেবে লড়ার ঘোষণা করেছেন, আবার দার্জিলিংয়ে বিজেপির বিধায়ক তিনি আবার নির্দল হিসেবে লড়ার কথা ঘোষণা করেছেন। এই যে অসন্তোষ, কোথাও কোথাও বিদ্রোহের সুর লক্ষ্য করা যাচ্ছে, এর মাঝে তোমরা সিপিএম কোথাও কি সিলভার লাইন খুঁজে পাচ্ছ নাকি নিজেদের জন্য? না, সিলভার লাইন তো আছেই, কেননা পিপলস ইস্যু নিয়ে আমরা কথা বলছি এখন। নিশ্চিত 42টা কেন্দ্রে তো 42,000 প্রার্থী হবে না, তো এই তন্ময়দা বসে আছে, তো কাঁথিতে এমন প্রার্থী হয়েছে তার তো তেল চুরির অভিযোগ আছে তার বিরুদ্ধে, তো তন্ময়দা হয়নি। মনে করে যে তৃণমূল, তাই তৃণমূল এখন তৃণমূল মনে করে, তৃণমূল মনে করতে পারে, বিজেপি মনে করতে পারে কোনো ড্রাগ মাফিয়াকে এসে ক্যান্ডিডেট করবো, সে বিজেপির প্রেরোগেটিভ, মানুষ বিবেচনা করবে। এখন কার কি খবর হচ্ছে সব বলতে পারবো না, কিন্তু কথাটা হচ্ছে যে ইস্যুটা নির্বাচনে এই দল বদল নয়। দেখলাম কালকে অর্জুন সিং একটা কি পোস্ট করেছে ফেসবুকে, যে রং বদলাবেন না, কি বদলান না কি সব লিখেছে না, মানে আমি তো দেখে হাসতে হাসতে পড়ে যাচ্ছিলাম অবস্থা দেখে আর কি। মানে কতটা নির্লজ্জ হলে বিজেপি আবার অর্জুন সিংকে প্রার্থী করে, এজেন্ডা কি? অর্জুন সিং দাঁড়ালে ওখানে জিতবো, কারণ অর্জুন সিং এর ওখানে মাস্তান সেট আপ আছে, করাপ্ট সিস্টেমের সেট আপ আছে। প্রশ্নটা এইটা দাঁড়িয়েছে। আমাদের কথা হচ্ছে যে এই ভোট, লোকসভার ভোট আসলে দেশের নীতি পাল্টাবার ভোট, সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য, গরিব মানুষের জন্য নীতি পাল্টাতে হবে। এবং এটা পরিষ্কার বাংলার মানুষ, গোটা দেশের মানুষ বুঝে গেছে যে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে এই যে 50 কোটি দেখছো পাত্তর খাটের তলায় 6,000 কোটি টাকা নেওয়া হয়েছে, বেনিফিশিয়ারি তৈরি করেছে বিজেপি, বেনিফিশিয়ারি তৈরি করে এবং লুকিয়ে রেখেছিল। এখনো বিজেপি লিস্ট দিতে পারছে না, সাহস নেই। আমি বলছি হ্যাঁ ঠিকই, বিজেপি এখনো বাকি 4টে আসনে প্রার্থী ঘোষণা করেনি। কিন্তু আমার এই প্রশ্ন কৌস্তবের কাছেও থাকবে যে আসন সমঝোতার কথা বলা হচ্ছিল পূর্ণ হয়ে গেছে তো, শরিকি দ্বন্দ্ব সম্পূর্ণ মিটে গেছে তো, আমার এই প্রশ্নগুলো থাকবে। কিন্তু আমি এইখানে একবার দেখাতে চাইবো যে রুদ্রনীল ঘোষ যেভাবে ক্ষোভ উগরে দিয়েছেন, মাঝে মধ্যে মনে হচ্ছে যে শোটা বোধহয় ঘোষ অ্যান্ড কোম্পানির মধ্যে দিয়ে যাচ্ছে। রুদ্রনীল ঘোষের মন্তব্য নিয়ে কুণাল ঘোষ কি বললেন দেখুন। রুদ্রনীলের কবিতা গেল হোঁচট খাইয়া, রুদ্রনীলের কবিতা গেল হোঁচট খাইয়া, গাছে তুলে ওরা নিল মইটি কাড়িয়া। রুদ্রনীলের কবিতা গেল হোঁচট খাইয়া, গাছে তুলে ওরা নিল মইটি কাড়িয়া। ভারাক্রান্ত হৃদয় রুদ্র ছাড়িছেন গ্রুপ, ভারাক্রান্ত হৃদয় রুদ্র ছাড়িছেন গ্রুপ, দেশোদ্ধারের বাণী এখন একেবারে চুপ। গভীর সহমর্মিতা সহ কুণালদা। কবিতার জবাব কবিতা দিয়ে, কেয়া ঘোষ। দেখুন, কুণাল ঘোষ যে কথাটি বলেন, আমার খালি একটা কথাই বলতে চাই, আমার গল্পটি পুরো ফুরলো, রাজ্যসভাটি মুড়লো, হলো না রাজ্যসভা। এত কিছু বললেন উনি, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে সারদা থেকে বিগেস্ট বেনিফিশিয়ারি বলে টলে ভেবেছিলেন ভাইপো লবিতে ঢুকে রাজ্যসভা হবে, সেটাও হলো না। ফ্রাস্ট্রেশনের বহিঃপ্রকাশ। আর আমি কুণাল বাবুকে বলতে চাই, যদি উনি শোটা দেখেন, আমার কাছে, আমি যদিও এটা অত্যন্ত সেন্সিটিভ, আমাদের গ্রুপ আছে যেগুলো রাজ্যের গ্রুপ, আমি যেহেতু রাজ্য কমিটিতে রয়েছি, আমাদের বিভিন্ন গ্রুপ রয়েছে রাজ্যের গ্রুপগুলোতে। আমার সঙ্গে রুদ্রর অন্তত 10টা গ্রুপে আমার সঙ্গে রুদ্র আছে, এবং কোনো ইম্পর্টেন্ট কোনো গ্রুপ থেকে রাজ্যের যেগুলো দরকারি গ্রুপ কোথাও অভিমানী হয়ে নাকি গ্রুপ ছেড়ে দিয়েছে, একাধিক হোয়াটসঅ্যাপ আমি বুঝবো কোন গ্রুপে তুমি আছো, কুণাল ঘোষ আছে, হয়তো এও আছে, মানে ওই রুদ্রনীল আছে, সেসব কেন তুমি বলতে মানে না না আমি এক সেকেন্ড কথাগুলো বলো না ভাই কৌস্তব, আমি একটু বলে নি, আমি একটু বলে নি। আচ্ছা দ্রুত, তন্ময় ঘোষ। আমি বলছি মাঝে মধ্যে গুলিয়ে যাচ্ছে, কোন ঘোষের কাছে আমি যাব প্লিজ? তন্ময় ঘোষ। আমি 5 সেকেন্ড। রুদ্রনীলের ব্যক্তিগত জায়গা থেকে অভিমান হতে পারে, রুদ্রনীল অত্যন্ত আচ্ছা তন্ময় ঘোষ, আমি কে সবাইকে সময়
রুদ্রনীল যেটা বলেছে, ও নিজে বলেছে, আমি সংবাদ মাধ্যমে দেখলাম যে ৭৭টা গ্রুপ ছেড়ে বেরিয়ে গেছে, ৭৭টা গ্রুপ ছেড়ে বেরিয়ে গেছে এবং সে নিজে তার সংবাদ মাধ্যমে দেখিয়েছে। কেয়াদি সংবাদ মাধ্যমে দেখিয়েছে, আমরা বলছি তো সংবাদ মাধ্যমে সমস্ত কিছু দেখাচ্ছে, সেগুলো যদি মেনে না যায় তাহলে এটা কেন মানা যায়? রুদ্রনীল ঘোষের গ্রুপ ছাড়াতে তৃণমূল কি উচ্ছ্বসিত হচ্ছে? আমার এই প্রশ্নটা রইল। আমরা প্রার্থী অসন্তোষ কেন বলছি, তার কারণ দার্জিলিংয়ে বিজেপি প্রার্থী রাজু বিস্তের বিরুদ্ধে একেবারে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ঘোষণা করে দিয়েছেন কার্শিয়াংয়ের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। আমি এখানে বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। 4টে ফ্যাক্টর বিশ্বনাথ দা: প্রার্থী বাছাই, কেন্দ্র বাছাই, কেন্দ্র বদল এবং দলের অন্দরে তৈরি হওয়া অসন্তোষ। কোথাও কি বিজেপির কাঙ্ক্ষিত সাফল্যে অন্তরায় তৈরি করতে পারে? দেখো, অনেক আগের থেকে পরিকল্পনা করার উচিত ছিল। মানে দল হিসাবে এটা অনেক আগের কাজ। মানে 42টা মাত্র লোকসভা কেন্দ্র। 2021-এর নির্বাচনে যদি দেখো, শেষ মুহূর্তে 148 জন প্রার্থীকে দাঁড় করানো হয়েছিল তড়িঘড়ি করে, এবং অনেকেই তৃণমূল কংগ্রেস থেকে আসা প্রার্থী ছিল। পরিকল্পনা ছিল না প্রার্থী। পরবর্তী সময় তুমি দেখেছো যে একের পর এক নেতা, এমনকি তথাগত রায় পর্যন্ত অভিযোগ করেছিল যে প্রার্থীদের কি করে চয়ন করা হয়েছিল, কিভাবে শ্রাবন্তী থেকে শুরু করে একাধিক মানে টলিয়ন যে প্রার্থীকে নেওয়া হয়েছিল। মানে পরিকল্পনার অভাব ছিল। এবারও কিন্তু 42টা মাত্র লোকসভার কেন্দ্র, যে ধরনের হোমওয়ার্ক করা দরকার, আগের থেকে পরিকল্পনা করা উচিত, সেটা কিন্তু বিজেপির অন্দরমহলে এবার ছিল না। তারই পরিপ্রকাশ। এবং একই সাথে আরেকটা কথা বলতে চাই, শুভ একটা সেকেন্ড। কোথা থেকে উনি বলছেন পরিকল্পনার অভাব? ভারতীয় জনতা পার্টির প্রতিটা প্রার্থী, আমাদের এখন লোকসভায় যারা দাঁড়িয়েছেন প্রতিটা প্রার্থী অত্যন্ত চিন্তা ভাবনা করে তাদের মনোনয়ন দেওয়া হয়েছে। এবং সব থেকে বড় কথা, মানুষ ভোট দেবেন নরেন্দ্র মোদীকে, মানুষ ভোট দেবেন উন্নয়নের জন্য, নাকি দুর্নীতিগ্রস্ত। মানুষ ওনাদের পরিকল্পনার যে ছাপ, সেটা বাংলার মানুষ বুঝে গেছেন। আগামী 4 জুন দেখা যাবে কিভাবে বিজেপি বাংলার মানুষ কি বুঝে গেছেন এবং কি তারা ভেবে নিয়েছেন, সেটা সবটা কিন্তু তারা যখন ইভিএমে নিজের মতামত একেবারে দেবেন তখনই বোঝা যাবে, এবং ফলাফল প্রকাশের সময় তো বটে। আপাতত এই পর্যন্তই। ছোট্ট একটা বিরতির পর দেখুন 7টায় বাংলা। চোখ রাখুন এবিপি আনন্দে।